নমস্কার সকল আমার প্রিয় স্টুডেন্ট, তোমাদেরকে আজকে আমি মহুয়ার দেশ সম্পর্কে পড়াবো। মহুয়ার দেশ তোমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ কবিতা, যে কবিতাটি তোমাদের একটা খুব সুন্দর একটা গ্রাম্য প্রকৃতি নিয়ে কবির লেখা কবিতা। যে কবি লিখেছেন সেই কবির নাম হচ্ছে কবি সমর সেন। আমরা কবি পরিচিতিকরণগুলোকে বেশি গুরুত্ব দিইনি। ওনার জন্ম 1916 খ্রিস্টাব্দে আর মৃত্যু 1987 খ্রিস্টাব্দে। তবে যেখানটা গুরুত্ব না দিলেই নয়, সেটা হচ্ছে ওনার লেখা বেশ কিছু গ্রন্থ আছে, সেগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। কি কি গ্রন্থ আছে সেগুলো আমরা পরবর্তীতে কবি পরিচিতিকরণের সঙ্গে যখন আমরা বিষয়বস্তু আলোচনা করব তখন সেখানে আমরা পাবো। তবু আমরা বলে রাখি, আমরা তিন পুরুষ, তারপরে কয়েকটি কবিতা, তারপরে গ্রহণ, খোলা চিঠি, এ সকল কাব্যগ্রন্থ কিন্তু তিনি লিখেছেন। যেখানে আমাদের এই কবিতাটি, মহুয়ার দেশ কবিতাটি নেওয়া হয়েছে যে কাব্যগ্রন্থ থেকে, সেটি হচ্ছে কয়েকটি কবিতা। আশা করব তোমাদের এটা খুব ভালো লাগবে। কবিতাটা মন দিয়ে শুনবে, কবিতা লাইন বাই লাইন আমরা ডিকটেট করব, এবং অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। তাহলে সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে তখন জলস্রোত, অর্থাৎ দেখতেই পাচ্ছ পিছনে পোর্ট্রেটে, জলস্রোতের ওপরে কি করছে, অলস সূর্য এঁকে দিচ্ছে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। দেখো, এটা স্তম্ভেরই আকার। আর একটা কথা গুরুত্ব আছে, সেটা হচ্ছে সূর্যকে অলস বলছে কেন। আমরা কবিতার শুরুতে যে নির্দিষ্ট সময়কে দেখতে পাচ্ছি দিনে, সেটি হচ্ছে সন্ধ্যাবেলা। আর সন্ধ্যা বা বিকেলের শেষ লগ্নে সূর্যকে যখন মনে হয় তার তেজ গায়ে লাগছে না, আলো যদিও বা গায়ে পৌঁছায়, তার তেজ অনুভব করা যায় না, অর্থাৎ সূর্য নিস্তেজ হয়ে যায়। আর যেহেতু নিস্তেজ, তাই তাকে অলস বলা হচ্ছে, কারণ যে ব্যক্তি নিস্তেজ, যার করিতকর্মার ক্ষমতা কম, তাকে আমরা অলস বলে থাকি। তো মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে সেই সূর্য এঁকে দিচ্ছে তার গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ। অ্যাকচুয়ালি জলের স্রোত একটা উৎপন্ন হচ্ছে, আর সেই স্রোতের সাথে সাথে কী হচ্ছে, সূর্যের আলোটা আমাদের চোখ পর্যন্ত এগিয়ে আসছে এইভাবে যে সূর্য থেকে যেন এঁকে বেঁকে একটা নকশার মতো, পোর্ট্রেটের মতো তোমাদের চোখে এসে ভিজন হচ্ছে। তো এটা হচ্ছে মহুয়ার দেশ কবিতার একটা খুব সুন্দর স্টার্টিং, যেখানে আমরা দেখতে পাচ্ছি কবি একটা সুন্দর বর্ণনা দিয়েছেন। কিন্তু এখানে কবিকে আমরা পাবো কি, শহুরে কবি। শহরের ব্যস্ততম কর্মব্যস্ত জীবন থেকে তিনি গ্রামের স্বাদ পেতে চেয়েছেন, মুক্তির পথ চেয়েছেন, একটা দিন অন্তত সেখানে সুন্দরভাবে নিজেকে কাটিয়ে দিতে চেয়েছেন বা বাঁচতে চেয়েছেন। কিভাবে, আমরা কবিতা থ্রুলি পড়তে পড়তে এগোবো। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। জলের অন্ধকারে ধূসর ফেনায়, দেখো বিকেলের দিকে স্রোতের যে স্রোত আছে, সেই স্রোত যখন একদম ডাঙা বলতে এখানে আমাদের যে ভূভাগ, সেই দিকে এগিয়ে আসছে, তো তখন আমরা দূর থেকে সেই আলোটা যখন পড়ছে, মনে হচ্ছে যেন জলের মধ্যে সমুদ্রের আলো, সেই স্বপনটা আমরা সমুদ্রে, যখন তোমরা পুরী দীঘা ঘুরতে যাও, দেখবে সমুদ্রে জল একদম মানে তীরবর্তী অঞ্চলে দেখবে একটা ধূসর বর্ণ থাকে, অর্থাৎ কাদামাটি কাদামাটি। তো সেখানে সূর্যের আলোটা যেন মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে। সূর্যের আলোর শেষ অংশটা কি হচ্ছে, এই স্রোতকে কি করছে, আলোড়িত করছে। আর তাকে দেখে মনে হচ্ছে আগুন লেগে গেছে হয়তো জলের অন্ধকারে ধূসর ফেনায়, সেই উজ্জ্বল স্তব্ধতায়। আর সেই উজ্জ্বল স্তব্ধতা মানে চারপাশ আস্তে আস্তে স্তব্ধ হয়ে আসছে, তার মধ্যে যেন ওই যে সমুদ্রের যে তোমার উজ্জ্বল আলোস্তম্ভ, তার যে ধূসর ফেনাতে আগুন লেগে আছে, সেটা কবির কল্পনায় ধরা পড়েছে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। আচ্ছা, তোমরা একটা জিনিস জানো যে শীতকালে হার্টে যারা পেশেন্ট হয় তাদের কিন্তু একটা কষ্টকর হয়। শীতকালে আমরা দেখবে পশু পাখিরা একটু কষ্টে থাকে, কেন এই সময় শ্বাস প্রশ্বাস নিতে একটু কষ্ট হয়, কেননা তাপমাত্রা কমতে থাকে। যেমন গরমে নাভিশ্বাস হয়ে ওঠে, তেমনি শীতেও কিন্তু হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। তো ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, সেই নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। শহরে যে ধোঁয়া, ধূসরিত ধোঁয়াশা,
তা যেন আমাদের শ্বাস প্রশ্বাসের গতিরুদ্ধ করে দিচ্ছে, আমাদেরকে চরম কষ্ট বা পীড়া দিচ্ছে। কবির এই কবিতাটা অত্যন্ত সুন্দর কবিতা। সেই নিঃশ্বাস বারবার ঘুরে ফিরে আসছে শীতের দুঃস্বপ্নের মতো। শীতকালকে দুঃস্বপ্ন বলেছে বলে শীত খারাপ নয়। শীতের যে সমস্ত ব্যাধি, শীতকালে যে ওই ভয়ঙ্কর তাপমাত্রা, কম তাপমাত্রা, তাতে যে ক্ষতি হয়, সেই কথা কবি এখানে আলোচনা করেছেন। তো সেই প্রসঙ্গে আমরা বলতে পারি কবি শহরের যে বিষাক্ত দূষিত বায়ু, সেটার বিরুদ্ধে তিনি একটা প্রতিবাদ করেছেন, যেটা গ্রামে হয়তো কম আছে বা নেই বললেই চলে। তো সেটাই হচ্ছে শীতের দুঃস্বপ্নের মতো লাগছে কবির কাছে। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, আর তার মধ্যেই কবি সন্ধান পেয়েছেন কোনো একটি গ্রাম্য প্রকৃতি, যেটি হচ্ছে মহুয়ার দেশ হিসেবে এখানে আলোচিত, যেখানে আমরা কবি শহর থেকে গ্রামকে যখন দেখছেন, মানে অনেক অনেক দূর, কথাটার মধ্যে একটা ব্যাপার আছে যে শহরের ব্যস্ততম মানে পরিবেশে থাকতে থাকতে কবির ওই গ্রামটাকে, গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতে গেলে তার মনে হচ্ছে গ্রামে যাব, সেই গ্রাম, এই যে ব্যাপারটা, অর্থাৎ সেই টার্মটা আসছে, অর্থাৎ সেখানে বোঝা যাচ্ছে কবি কতটা সেটার প্রতি উদ্গ্রীব হয়ে আছেন, সেখানে পৌঁছতেই হবে তাকে। এখানে যে মহুয়ার দেশ বলা হচ্ছে, এটাকে আমরা বলতে পারি রাঢ়বঙ্গের দেশ, তোমরা পরীক্ষায় লিখতে পারো, অথবা বলতে পারো মালভূমি অঞ্চল, যেখানে কয়লা খনি এলাকা আছে, আমরা দেখতে পাবো সেটা। এখানে মহুয়ার দেশ নামটাই বা কেন দেওয়া হয়েছে? মহুয়া এক ধরনের, দেখো পিছনে গাছের ছবিও ছিল, আর তাছাড়া আমরা পরবর্তীতে দেখবো সূচনাতেও দেখেছি, মহুয়া ফুল বা গাছ, এটা কিন্তু নেশার জন্য ব্যবহৃত এক ধরনের ফুল, বা সেখান থেকে নেশা মানে করবার উপকরণ তৈরি হয়। তো কবি সেখানে, আমি বলে রাখি, কবি কিন্তু কোনো মতেই নেশাকে বরদাস্ত করেননি, বা নেশার কথা লেখেননি কবিতায়। কীভাবে নেশাকে তিনি আলিঙ্গন করতে চেয়েছেন, কোন নেশায় মারতে চেয়েছেন, আমরা পরবর্তীতে কবিতাটা পড়তে পড়তে জানতে পারব। সেখানে সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য, অর্থাৎ কবি একজন মানুষ, তিনি ওই দিকে পথে এগোতে শুরু করেছেন। কোন দিকে? একটা পথ ধরে, যে পথের দুই ধারে দেখা যাচ্ছে অজস্র গাছ। আচ্ছা, তোমরা তো মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেলেছো, যারা 12-এ স্টুডেন্ট, তারা দেখেছো নিশ্চয়ই মাধ্যমিকে একটা কবিতা ছিল তোমাদের, আফ্রিকা বলে একটা কবিতা, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তো সেখানে দেখবে তিনি কবিতায় বর্ণনা করছেন যে আফ্রিকার বনের এত ঘন ঘন গাছ ছিল যে সেই গাছের ছায়াতে নিচের অন্ধকারগুলোকে কি হতো বোঝা যেত, মানে নিচের দিনের বেলাতেও সেই দিগন্ত বিস্তৃত যে বনভূমি, তাতে নিচেতে সূর্যের আলো পৌঁছতে পারে না, কৃপণ আলো হয়ে যায়। তো এখানে বোঝা যাচ্ছে অন্ধকার। তো আমার এখানে কবিতাতেও দেখো দেবদারু গাছ চারিদিকে যখন আছে, তখন মাঝের পথটা গ্রাম্য মেঠো পথ ধরে কবি এগোচ্ছেন কোথায়? একটা প্রকৃতির দিকে। প্রকৃতি মানে গ্রাম্য প্রকৃতি। আর দেখো নতুন প্রকৃতির দিকে এগোচ্ছেন, গ্রাম্য প্রকৃতি, তাকে প্রথমে যে পথ অতিক্রম করতে হচ্ছে, এখানে ছবিতে আছে দেখো, সেটি গ্রামের পথ। আর সেই গ্রামের পথ ধরে কবি এক পা করে এগোচ্ছেন নিজের ডেস্টিনেশন, নিজের লক্ষ্য, সেটা হচ্ছে একটা গ্রাম্য প্রকৃতির রস আস্বাদন করা। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে, এই জন্যই পথের দুধারে যে দেবদারু গাছগুলো আছে, সেগুলো পথের দুধারে ছায়া ফেলে আছে। আর দীর্ঘ রহস্য, আচ্ছা রহস্য মানে কি? রহস্য মানে হচ্ছে এক ধরনের কৌতূহল, আর সেই কৌতূহলটা কী করতে হয়? নিবারণ করতে হয়, তবেই সেই রহস্যকে উন্মোচন করা যায়। আর দীর্ঘ রহস্য কবিতা, এখানে দীর্ঘ কথাটা কেন বলেছেন কবি? যে এই রহস্য মানে পথটা, অনেকটা পথ অতিক্রম করতে হবে তবে তিনি গ্রামে যাবেন, কেননা নাহলে আগের লাইনের সঙ্গে মিলবে না, না? কবি বললেন অনেক অনেক দূরে। তো সেই জন্য দীর্ঘ রহস্যকে অতিক্রম করে তিনি কিন্তু আস্তে আস্তে এক পা করতে করতে কোন দিকে এগোচ্ছেন? মহুয়ার দেশের দিকে, গ্রাম্য প্রকৃতির দিকে। আর দূর সমুদ্রের রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কি? দীর্ঘশ্বাস। সমুদ্রের দীর্ঘশ্বাস হুঙ্কার দিচ্ছে। আর রাত্রের যে নির্জন নিঃসঙ্গতা, রাতকে আমরা নির্জন বলি কেন? সচরাচর দেখো তোমরা স্টুডেন্টরা যারা বাড়িতে আছো এখন, দিনের বেলাতে যদি তোমরা দেখো, তোমরা দেখবে যে এই জিনিসটা কি করছে? আলোয় নির্জন নিঃসঙ্গতা, অর্থাৎ আমরা দিনের বেলাতে আলোর মধ্যে আছি বলে আমরা কিন্তু বেরোই বা গল্প টল্প করছি, কিন্তু আলটিমেট আমরা যখন সন্ধ্যের পরে রাত গড়াতে থাকে, একে একে নিজের জায়গায় একা কীভাবে চলে যাই না বন্ধুরা? তখন সেটা নিজের নিজের বাড়িতে পৌঁছে যায় নির্জন এবং নিঃসঙ্গতা। বলছে কেন কবি? একা, কবি সেখানে একা একাই যাচ্ছেন। তো সেটাকে আলোড়িত করে দিচ্ছে কে? দূরে সমুদ্রের দীর্ঘশ্বাস। প্রত্যেকটা লাইন ইকুয়াল ইম্পর্ট্যান্ট এবং প্রতিটা লাইন থেকে অজস্র প্রশ্ন বেরোতে পারে।
তো সে প্রশ্নগুলো একটু খেয়াল রাখবে। গতদিন আমরা ইংলিশ ক্লাস করেছি, একটা প্রসঙ্গ আমি প্রথম দিন বলে দিচ্ছি, আজকে আমরা বেঙ্গলি ক্লাস করব, পরের দিন আবার মানে চেঞ্জ হতে থাকবে রোটেশন পদ্ধতিতে। আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। কবি ক্লান্ত, কথায় বলেই ফেললেন। কী জন্য ক্লান্ত? তাকে পরিশ্রম করতে হচ্ছে। কেন? তিনি শহুরের কবি। আমরা তার যখন আত্মজীবনী নিয়ে আলোচনা করব দেখবে কবি কিন্তু একজন সাহিত্যিকের পাশাপাশি তিনি কিন্তু একটা সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে তাকে লেখালেখির অনেক কাজকর্ম কিন্তু করতে হয়েছে। তাই তিনি কিন্তু নিজেকে রেস্ট পাননি কবিতা লেখার জন্য। তাই নিজের ক্লান্তিটাকে ভুলতে শহরের থেকে গ্রামে আসছেন। তো সেখানে এসে যেন তিনি চাইছেন গ্রামের যখন ঢুকবো, যখন ধরো তোমরা কানে হেডফোন গুঁজো। কেন হেডফোন গুঁজো? যে কোনো একটা শুনছো, একটা ভিডিও ধরো আজকে পড়াটাই শুনছো বা একটা গান শুনছো, তখন অন্য মনস্ক যাতে না হয়। তো সেই সময়তে কী হয়, কানে হেডফোন গুঁজলে তোমাদের বাড়তি কথাগুলো কানে আসে না। তো সেরকমই কবি চাইছেন এমন একটা কিছু, সেই সময় হেডফোনের ব্যাপারটা ছিল না, তাহলে হয়তো লিখতেন। এখানে দেখো মহুয়া ফুলের নেশা বা মাদকতা, তার গন্ধে তিনি মশগুল হতে চেয়েছেন, বুঁদ হতে চেয়েছেন। এতে কি হবে না, তিনি সাময়িক ভুলে যাবেন তার চারপাশের ঘটনা। তাহলে কি নেশাকে হয়েছেন? না, বলছে মহুয়ার গন্ধই যেন আমার প্রাণে একটা নেশা ধরিয়ে দেবে, যে নেশা আমি সাময়িক ভুলেই যাব যে আমি কোথায় থাকতাম। আমি শহরে থাকতাম, শহরে সেখানে কাজকর্ম করতে হয়েছে আমাকে, এ সমস্ত ধারণাটা আমার মাথা থেকে বেরিয়ে যাবে। আমি একটা দিন অন্তত এখানে শান্তিতে একটা রাত বা একটা দিন কাটাতে পারবো। এই আনন্দে তিনি আসছেন একটা ছুটির দিনে। আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। কেমন লাগছে একটু বলবে কমেন্টে। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি। আচ্ছা, অসহ্য লাগছে কেন? প্রশ্ন আসতে পারে। স্যার এতক্ষণ তো আপনি বললেন যে গ্রামের পথের দিকে এগোচ্ছে, তাহলে গ্রাম তার অসহ্য লেগে গেল? হ্যাঁ, তিনি শহরে কবি মানে এটাই নয় যে গ্রামের নামে সবই সুনাম করে যাবেন। শহরে থাকার সাথে সাথে তিনি একটু অন্য কবির স্টাইলে চলে এসেছেন। তিনি কিন্তু জীবনানন্দের মতো বলেননি আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, অথবা বলেননি কিন্তু বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না। এসব কথা বলছেন না। তিনি গ্রামে এসছেন, গ্রামের কিন্তু সুনাম করেছেন যেমন, তার মধ্যে দোষ ত্রুটিগুলো খুব খুঁজে বার করছেন। আচ্ছা কেন? তার কারণ আমরা পড়ব পরবর্তীতে। তবে এটুকু ঠিক যে এখানে কোনো একটা কারণে তার অসহ্য হচ্ছে, মানে মেনে নিতে পারছে না। নিবিড় অন্ধকারে, ঘন অন্ধকারে ঢেকে গেছে চারিদিক, কবি তার মধ্যে একাকী, তাই তার কাছে নিবিড় অন্ধকার লাগছে, তমসা ঘনায় এসেছে। মাঝে মাঝে কিছু শুনছেন, মানে নীরবতা ভঙ্গ করে দেওয়ার মতো কিছু একটা ঘটছে, কবির সেখানেই আপত্তি। আচ্ছা, কি আপত্তি আমরা জেনে নিই। মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। এই রে, তাহলে মহুয়া বন, সেটা আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে যে ছোটনাগপুর মালভূমি এলাকা বলতে পারো, রাঢ়বঙ্গ বলতে পারো, যেখানে কয়লা খনি এলাকা আছে। আর কয়লা খনি মানে সেখানে শিল্প আছে, সেখানে কয়লা খনির উত্তোলন হচ্ছে, কয়লা উত্তোলন চলছে, শ্রমিকরা কাজ করছে, সেখানে দিনরাতে একটা শব্দ, ঘর 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 করে মেশিনের শব্দ বা কলকারখানা শব্দ যেমন হয় তেমন শব্দ আসছে। রাত্রি তো চারিদিকে অন্ধকার নিস্তব্ধ করে দিয়েছে, তার মধ্যে ছোট্ট আওয়াজ যদি ভয়ঙ্কর হয়ে ওঠে, কলকারখানার শব্দ তাকে ভালো রকমভাবে ব্যতিব্যস্ত করে দিতে পারে। তাকে হয়তো তার শোনার সাথে সাথে তার যে একটা চিন্তাভাবনা নিয়ে এসেছিলেন যেখানে শান্তিতে কাটাবো, সেই শান্তি বিঘ্নিত করে দিচ্ছে। কবি সেখানেই আপত্তি, কবি সেটাই বলেছেন। মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। আচ্ছা, এই গভীর বিশাল শব্দ গভীর কেন? রাত্রি যখন অন্ধকার থেকে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তখন চারিদিকটা আরও যেন মানে শুনশান হয়ে যায়। আর শুনশান শব্দে একটা ছোট্ট শব্দও কিন্তু মনে হয় যেন জমকালো শব্দ কানে এসে পৌঁছাচ্ছে। আর কবি এটার জন্য প্রস্তুত ছিলেন না, কবি জানতেন না এটা ঘটনাটা। স্বাভাবিক ঘটনা। দেখো, তোমাদের গায়ে যখন কেউ একজন আঘাত করলো, তোমাদেরকে দেখিয়ে যদি গায়ে একটা আস্তে করে আলতোভাবে একটা চাপড় মারে, তখন দেখবে অতটা লাগে না। কিন্তু তোমাদেরকে না জানিয়ে দুম করে যদি একটা মেয়ে কোনো কেউ একজন আঘাত করলো হাতে করে, আস্তে করে মারলেও দেখবে সেই ব্যথাটা যেন বেশি মনে হলো। কেন? তুমি তার জন্য প্রস্তুত ছিলে না। কবিও প্রস্তুত ছিল না, কিন্তু শহরের থেকে গ্রামে এসছেন শান্তির খোঁজে, এখানে যে অশান্ত করে দেবে কিছু একটা বুঝতে পারেননি। মাথায় ঢুকেছে? নেক্সট। আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। শিশিরে ভেজা সবুজ সকাল, গ্রাম, সেখানে সবুজ আছে, মানে সেখানে কি আছে? ঘাস আছে। আর ঘাস যখন আছে সেখানে কি হবে? সবুজ কালার থাকবে, সবুজ রং হবে। আর সেই সবুজের ওপরে রাতে শিশির পড়েছে, শিশিরে ভেজা সবুজ সকাল।
এটুকু নিশ্চয়ই খুব সহজভাবে বুঝে গেছো। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, আর কিছু মানুষকে দেখতে পাচ্ছি যাদের শরীরে ধুলোর কলঙ্ক, ধুলো মাখা শরীর। আচ্ছা, ধুলো মাখা শরীর কেন? আমরা বলতে পারি যে হয় ধুলো মেখেছে বা ধুলো তার গায়ে বসেছে। এখন ধুলো বসেছে কেন? আগের লাইনে আমরা পড়ে এসেছি কয়লা খনি। তাহলে এটা কিন্তু যোগসূত্র হচ্ছে না যে এরা কয়লা খনির শ্রমিক হতে পারে, যাদেরকে কবি দেখছেন, প্রত্যক্ষ করছেন। তাদের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, তাহলে সেই ধুলোগুলো তাদের পায়েতে লেগে আছে। সেই ধুলো কি ওই শিশিরে ভেজা ঘাসের ওপর যখন হেঁটে যাচ্ছে তখন সেটা প্যাচ প্যাচ করছে, অর্থাৎ কাদা হয়ে গেছে শিশিরে ভেজা তাদের পায়ে ধুলো যেটা, কিন্তু গায়ের ধুলো মলিনতা কিন্তু সেখান থেকে ঘোচেনি। তাই কবি কিন্তু বলছেন অবসন্ন, অর্থাৎ সারাদিন পরিশ্রম করেছে, এদের শরীরে দেখছেন স্পষ্ট ছাপ আছে ধুলোর কলঙ্ক। বলছেন এই কারণে এদেরকে খুব পরিশ্রম করতে হয়, এত কায়িক পরিশ্রম করতে হচ্ছে যে তাদের গায়ে যেন ধুলো পাউডারের মতো জমে আছে। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। ঘুমহীন কেন? যারা পরিশ্রম করছে, তারা অনবরত পরিশ্রম করতে করতে দেখতে পায় তাদের চোখেতে হানা দিচ্ছে কি? একটা দুঃস্বপ্ন। কি না, আবার আমাকে পরিশ্রম করতে হবে, কালকে আবার উঠে কাজে যেতে হবে। তাহলে যিনি কায়িক পরিশ্রম দিয়ে মানে বেশি কায়িক পরিশ্রম দিতে হয় তার কিন্তু এটা হয়। আবার ধরো কেউ কম্পিউটারের সামনে বসে আছো, কাজ করছো, তার কিন্তু অনবরত কাজ করার পর তার রাতেও কিন্তু মনে হবে আমি কিন্তু এগুলো নিয়েই ভাবছি। সুতরাং যে যে ভাবনার মধ্যে আছে তার সেই ভাবনা তার কিন্তু স্বপ্নে আসে। তো এই সমস্ত মানুষরা কায়িক পরিশ্রম, তারা অনেক বেশি পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রম করতে করতে যখন ঘুমিয়ে যায় তাদের স্বপ্নে কিন্তু সেই পরের দিনে কাজ করব, কি কি কাজ আছে, আবার কাজে যেতে হবে, এই দুঃস্বপ্ন তাদেরকে কি করছে, তাড়া করে বেড়াচ্ছে। আমি মনে করি কবিও এখানে নিজের তাড়া করার ব্যাপারটাও বলছেন। কি, তিনি শহরে এসছেন, গ্রামে শহর থেকে একটা ছুটির অবকাশ কাটাতে এসছেন। তিনি ছুটিটা কাটিয়ে দেওয়ার পর তার কি মনে হবে যে তার পিছনেও কিন্তু একটা ক্লান্তি তাড়া করছে, কি আমাকে আবার যেতে হবে শহরে, আমাকে আবার আমার কাজে বুদ্ধ হতে হবে, কাজে নিমজ্জিত হতে হবে, নিজেকে কাজ করতে হবে। তো এই যে ক্লান্ত দুঃস্বপ্ন, কবি নিজের কথাও বলছেন। তো ঘুমহীন তাদের তাদের মধ্যে দিয়ে নিজেকে খুঁজে পাচ্ছেন তিনি। তো ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। তাহলে এখানেই বোঝা যাচ্ছে তাদের শরীরে যে দুঃস্বপ্ন বলেছে, কেন স্বপ্ন সবসময় কিন্তু ভালো হয় না, এদের স্বপ্নটা কিন্তু আরও ভয়ঙ্কর। এরা দুঃস্বপ্ন দেখছে কেন? এদেরকে কাজ করতে হবে, আর কাজে ছুটি নেওয়া যাবে না, অবকাশ নেই সেইটুকু। তো মহুয়ার দেশ কবিতাটায় আমরা কিন্তু দু তিনটে জিনিস খেয়াল করলাম, সেটা কি একটু আমরা আলাদাভাবে একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমরা দেখেছি কবি কিন্তু শহরে থেকেছেন, সেখান থেকে এসেছেন কোথায়? গ্রামে। আবার গ্রামে বেশ কিছুক্ষণ কাটানোর পর তার কিন্তু অস্বস্তি অনুভব হয়েছে, একটা বিকট শব্দ যেখানে রাত্রিকে সুন্দরভাবে থাকতে দেয়নি, যেখানে মানুষের মধ্যে এখনও শহরের বাতাবরণ লেগে যাওয়ার কারণে তারা কিন্তু কাজে নিমজ্জিত হতে গিয়ে কী হয়েছে, ধুলোর কলঙ্ক তাদের ভাসছে। অর্থাৎ গ্রামকে ভালোবাসতে গেলে গ্রামের মানুষগুলো কেমন আছে সেটা খবর নিতে হবে। কবি সেই খবর নিতে গিয়ে দেখছেন তাদের খুব কষ্টে থাকতে হচ্ছে। কবির তখন মনে হয়েছে ব্যাক টু প্যাভিলিয়ন, চলো শহরের দিকে ফিরে যাই। কেন? আমার শহরও সেই একই। তো কবিকে আমরা যখন প্রেক্ষাপটে দেখেছি তখন দেখব কলোলোত্তর যুগের এই কবি সমর সেন, তিনি কিন্তু শহুরে কবি। তিনি রোমান্টিকতার ধার ধারেননি অন্য কবিদের মতোই। তিনি বাস্তবে মানুষের যে কষ্ট, দুঃখ, দুর্দশা সেসব নিয়ে কবিতা লিখতে চেয়েছেন। তাই যতই তিনি গ্রাম্য প্রকৃতির ভালোবাসার দিকে এগোক, তবু সেখানে গিয়ে তার কিন্তু গ্রামের প্রকৃতি নিয়ে বর্ণনা নিয়ে তিনি মত্ত হননি। তিনি গ্রামের মানুষগুলোর কথা কিন্তু নিজে আলোচনা করেছেন। আশা করি কবিতাটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। কবিতাটাকে কিন্তু আমি বিভিন্ন ছবির আকারে এনেছি যাতে তোমাদের আকর্ষণীয় করা যায়। কবিতাটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে, এবং এখান থেকেও আমরা প্রশ্ন আলোচনা করব। একটা প্রশ্ন থাকছে, যেহেতু আজকে একজন কমেন্ট করেছে, তো বাংলাতেও একটা প্রশ্ন থাকছে, কবিতাটির বিষয়বস্তু আর কবিতাটির নামকরণ তোমরা কিন্তু বাড়িতে লিখে ফেলবে, এটা কাজ থাকলো। থ্যাংক ইউ।